Hello everyone, this is Shopushu Roy Kormokar and welcome to my channel that is Reverberation Guidelines. So আজকে আমরা basically second test that is যে particular topic এর উপর আমরা recently পরীক্ষা দিলাম অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড রেজিস্ট্যান্স অর্থাৎ তড়িৎ বিভব এবং ওহমের সূত্রের সামান্য একটু পার্ট নিয়ে তার সলিউশনটা আলোচনা করব। So here we start. ফার্স্ট কোশ্চেন যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা বলেছে যে 3.75 into 10 to the power 20 টি ইলেকট্রন একটি পরিবাহী দ্বারা 1 মিনিটে পরিবাহিত হয়। তার মানে সবার ফার্স্টে এত নাম্বারস অফ ইলেকট্রনস আর গোইং টু বি ট্রান্সমিটেড থ্রু আ ওয়্যার ইন 1 মিনিট। তার মানে আমরা যদি নরমাল কনসেপ্টে বুঝতে চাই যে এতগুলো ইলেকট্রন যদি যায় তাহলে এর জন্য মোট কত চার্জ বা আধান পরিবাহিত হয়েছে, তাহলে একটি ইলেকট্রনের আধান বা চার্জ আমরা কত জানি 1.6 into 10 to the power -19 কুলম। তাহলে 3.75 into 10 to the power 20 ইলেকট্রনের মোট আধান কত হবে? তাহলে মোট আধান কি করে বের করব না, একটা ইলেকট্রনের আধান that is 1.6 into 10 to the power -19 into 3.75 into 10 to the power 20 এত কুলম। তাহলে যদি এটাকে ক্যালকুলেট করিস তাহলে ক্যালকুলেট করলে এটা হয়ে যাবে 10 আর এটা পুরোটাকে মাল্টিপ্লাই করলে দিস উইল বি 6, সো দিস ইজ 60 কুলম, রাইট? তাহলে যদি 60 কুলম হয় তাহলে এই এত কুলম আধান 1 মিনিটে পরিবাহিত হয়েছে। এখন আমরা জানি কি তড়িৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটি I dq dt। q মানে কত? q মানে আমাদের কাছে আছে 60 কুলম আর t মানে 1 মিনিট দ্যাট ইজ 60 সেকেন্ড। তাহলে এত কুলম পার সেকেন্ড এন্ড দ্যাট ইজ নাথিং বাট অ্যাম্পিয়ার। সো 1 ampere will be the answer. নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলে দিয়েছে যে 7 সেন্টিমিটার রেডিয়াসের কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে 9.24 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে আমাদের দুটো ডেটা বলে দিয়েছে, এক কোন একটা ওয়্যার বলে দিয়েছে, ওয়্যারের রেডিয়াস বা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে ওয়্যারের ব্যাসার্ধ বলেছে r equal to 7 সেন্টিমিটার। তাহলে আমরা সমস্ত কিছু এসআই তে ক্যালকুলেট করব, সেজন্য সেন্টিমিটার থেকে সবার ফার্স্টে আমরা এটাকে মিটার নিয়ে চলে যাব। দ্যাটস ওয়াই দিস উইল বি 0.07 মিটার। তাহলে এর যদি ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন বের করি তাহলে সেটা হয়ে যাবে পাই আর স্কয়ার, কারণ আমরা একক প্রস্থচ্ছেদ হিসেবে যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো তাকেই আমরা জানি প্রবাহ ঘনত্ব বলি। তাহলে আমরা মোট ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে পাই কথার মানে 22/7 আর r স্কয়ার কথার মানে হচ্ছে 0.07 এর হোল স্কয়ার। তাহলে এই হিসাবটা কি করে করব? দেখ, this will be 22/7 আর এটাকে আমি লিখছি 49 divided by 1 followed by 4 zeros এত মিটার স্কয়ার। ক্লিয়ার? একটা 7 কেটে দে, তাহলে উপরে পড়ে থাকছে 22 into 7 into 10 to the power -4 মিটার স্কয়ার। তাহলে আমরা এটা যেটা পেলাম সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন। এবার যদি আমাকে মোট প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেনসিটি বের করতে হয় তাহলে কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে যে কথার মানে হচ্ছে I বাই এরিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ডিভাইড বাই ক্ষেত্রফল। সো তড়িৎ প্রবাহ ঘনত্ব বা ইলেকট্রিক চার্জ ডেনসিটি বের করার জন্য আমরা কি করব? তড়িৎ প্রবাহ মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত আছে? তড়িৎ প্রবাহ মাত্রা বলেছেন 9.24 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে গেলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে ডিভাইড করে দে। আর ক্ষেত্রফল মানে কত? 22 into 7 into 10 to the power -4। তাহলে ক্যালকুলেট করলে এটা উপরে হয়ে যাবে 10। দ্যাটস ওয়াই ক্যালকুলেশন থাকছে উপরে 92.4 ডিভাইডেড বাই 154। তাহলে যদি এই পুরো ক্যালকুলেশনটা করিস তাহলে এটা হয়ে যাবে 0.6 ampere by meter square. Clear? And that is the answer. Next question বলে দেওয়া আছে Q equal to 2 of
টি কিউব প্লাস 2 অফ টি স্কয়ার। তোকে বের করতে বলেছে t ইকুয়াল টু 2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা I কত। সো বেসিক্যালি q ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ চার্জ অন আ কন্ডাক্টর। তার মানে তোকে বলে দিয়েছে q কথার মানে হচ্ছে কত পরিমাণ আধান একটি পরিবাহীতে আছে। এখন আমরা জানি dq dt, that is the derivative of charge, is nothing but the flow of current, that is তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে I, and এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা ইনডিভিজুয়ালি ডেরিভেটিভ করব যেহেতু মাঝখানে প্লাস সাইন আছে। এখন ম্যাথে তো ওদের ডেরিভেটিভ হয়েছে বলে আমি এক্সপেক্ট করি, তাহলে আমি একটু স্টেপ জাম্প করছি। 2টা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, t কিউবে 3 বের হবে, t স্কয়ার ভেতরে পড়ে থাকবে, এখান থেকে 2 বের হবে, and t স্কয়ারে 2 বের হবে, ভেতরে t পড়ে থাকবে। ক্লিয়ার? সো আমার কাছে টোটাল ডেটা যেটা পড়ে আছে সেটা দেখতে হবে ঠিক এরকম 6 অফ t স্কয়ার প্লাস 4t। এখন আমি যদি t এর ভ্যালু 2 বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 6 into 2 square plus 4 into 2, that is 32 ampere. Clear? And that is your answer. So this is question number 3. Next question টা দুটো রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। দুটো রেজিস্ট্যান্সের কনফিগারেশন ডিটো সেম। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ফার্স্ট কালারটা অরেঞ্জ, সেকেন্ড কালারটা ব্ল্যাক, থার্ড কালারটা ব্রাউন, আর ফোর্থ কালার গোল্ড। এই ফার্স্ট কালারটাকে যারা যারা রেড বলে ভুল করছিস, ওটা রেড নয়, কালারটাকে ভালো করে দেখ, ওটা অরেঞ্জ ইন নেচার। তাহলে আমরা সেই রিডলটাকে একবার মনে রাখবো। রিডলে কি বলা হয়েছিল না, B.B.R. Roy lives in Great Britain, has a very good wife and good son and nobody. এই ছিল সেই রিডল। এখন এই রিডল ধরে যদি আমরা পুরো ডেটাগুলোকে একটু বুঝবার চেষ্টা করি তাহলে ফার্স্ট দুটো কালার কি ছিল? ফার্স্ট দুটো কালার ভ্যালু বোঝাবে। তাহলে ভ্যালু বোঝাবে কে কে? ভ্যালু বোঝাবে বেসিক্যালি অরেঞ্জ এন্ড ব্ল্যাক। ব্রাউন কি বোঝাবে? ব্রাউন বোঝাবে মাল্টিপ্লায়ার, এন্ড গোল্ড বোঝাবে টলারেন্স। ক্লিয়ার? তাহলে এখন দেখ অরেঞ্জের জন্য কত হবে? অরেঞ্জ কত নম্বর কালার? 0 1 2 3, তাহলে অরেঞ্জের জন্য হবে 3। দেন আছে ব্ল্যাক, ব্ল্যাকের জন্য কত হবে? ব্ল্যাকের জন্য হবে 0 ইনটু মাল্টিপ্লায়ার কে ব্রাউন, ব্রাউনের জন্য ভ্যালু হয় 1, তাহলে মাল্টিপ্লায়ার হবে 10 টু দি পাওয়ার 1। আর গোল্ডের জন্য দিস উইল বি প্লাস মাইনাস 5%। এখন দেখ দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কোডিং কত হবে? 2 ইনটু 30 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 5%। যারা যারা এখানে 2 দিসনি আমি তাদেরকে মার্কস দিয়েছি, আর যারা যারা খাতায় এই ক্ষেত্রে এটাকে অরেঞ্জ কালারটাকে রেড বলে ভুল করে 2 লিখেছিস আমি তাদেরকেও মার্কস দিয়েছি। But it shouldn't be repeated again. লাস্ট অবজেক্টিভ কোশ্চেন, যেখানে বলা হয়েছে একটা সুষম অষ্টভুজ আছে। সুষম অষ্টভুজ কথার মানে একটা রেগুলার অক্টাগন আছে। এই রেগুলার অক্টাগনের প্রত্যেকটা ভার্টিসেস বা শীর্ষবিন্দুতে আমি কিউ করে আধান রেখে দিয়েছি। এখন আমি যদি কেন্দ্রীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই কেন্দ্রীয় বিন্দুতে একটা +1 বা টেস্ট চার্জ রাখতে হবে। এখন এই টেস্ট চার্জের উপর কোন আধানটি কি দিকে বল প্রয়োগ করে তার উপর যদি আমরা ভিত্তি করি তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। ধরে নে এই বিন্দুতে রাখা কিউ চার্জ এর উপর এই দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি করে, যা ঠিক তার বিপরীত দিকে রাখা বিন্দুটি সম্পূর্ণরূপে ক্যান্সেল আউট করে দেবে। একইভাবে এই বিন্দুতে এর জন্য যেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে এই বিন্দুটি সম্পূর্ণরূপে তাকে অগ্রাহ্য করবে। আবার এই বিন্দুতে রাখা কিউ চার্জ যেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে এ কমপ্লিটলি তাকে নিউট্রালাইজ করে দেবে। এবং একইভাবে সবকটা বিন্দুতে রাখা কিউ আধান যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে ঠিক তার বিপরীত অভিমুখে রাখা কিউ আধানটি তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ক্যান্সেল করে দেবে। তাহলে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে 0। ক্লিয়ার?
সেকেন্ড পার্ট কোশ্চেনে যে জিনিসটা আমরা জানতাম সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং এই মাল্টিপল চয়েস কোশ্চেনে আমাদের যেটা ফার্স্ট কোশ্চেন বলেছে যে নিচের কোনটির উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়। আই ডোন্ট নো এটা কারা কারা ভুল করেছিস, কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে গ্রুপ 40 যারা তারা প্রত্যেকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বাইরের কক্ষপথে মোট 4টি করে ইলেকট্রন থাকে। এই 4টি করে ইলেকট্রন থাকার জন্য এরা সমযোজী বন্ধন তৈরি করে। এই সমযোজী বন্ধন তৈরি করে বলে এদের মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে না। কিন্তু যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে রোধাঙ্ক বা রেজিস্টিভিটির একটা ইকুয়েশন আছে যার ভ্যালু হচ্ছে m/n² টাউ। যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে with the increment of temperature এই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়। এই কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে বলে n এর ভ্যালু অর্থাৎ একক ক্ষেত্রফলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। একক ক্ষেত্রফলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে রো বা রেজিস্টিভিটির পরিমাণ কমতে আরম্ভ করে। যেহেতু রেজিস্টিভিটি কমলে রেজিস্ট্যান্সও কমবে, কারণ R = rho × L/A, অর্থাৎ রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি কমলে রেজিস্ট্যান্স বা রোধও কমে যাবে। সেই জন্য উষ্ণতা বৃদ্ধি করলে অপশন সি কার্বনের রোধ কমবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। এটা আমি বারবার করে বলেছিলাম যে কোনো একটি দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সর্বদা ঋণাত্মক কিউ আধান থেকে ধনাত্মক কিউ আধানের দিকে হয়ে থাকে, এবং এটাকে আমি বলেছিলাম এটা একটা কনভেনশন, এবং এই কনভেনশনের সপক্ষে আমি কিছু যুক্তিও দেখিয়েছিলাম। কারণ যদি কোনো একটি ইলেকট্রনকে আমরা যদি রেখে দিই তাহলে সব সময় দেখা যাবে সেই ইলেকট্রনের অভিমুখ একটি দ্বিমেরুর ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হবে। দ্যাট ইজ দ্য ট্রান্সমিশন অর দ্য প্রোপাগেশন অফ ইলেকট্রন will always occur from left to right side, where we have placed the negative q charge in left and positive charge in right. And again the total potential energy of a dipole can be given as minus of Pe, and that is also the concept je amra bolte pari the direction of electric dipole always occur from negative to positive charge, and that's why option B is correct. Clear? নেক্সট কোশ্চেনটা আমাদের কাছে একটা কালার কোডিং আছে। এই 8 নম্বরের কোশ্চেনে একদম লেফটে একটা কালার আছে যেটা কিনা গ্রিন। নেক্সট এই গ্রিনের পরে যে কালারটা আছে সেটা ব্রাউন, and the last one যে শেষ কালার যেটা আছে সেটা ব্লু। আর কোনো কালার নেই। আমরা প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু 4 ব্যান্ড কালার কোডিং ইউজ করি। তাহলে লাস্ট কিছু কালার না থাকার মানে কি লাস্ট কালারে আছে নো কালার। তাহলে নো কালারটা কি না, আমরা 4 ব্যান্ড কালার কোডিং এ লাস্ট ব্যান্ডটাকে আমরা সব সময় টলারেন্স হিসেবে ইউজ করি। যেহেতু এটি নো কালার আছে সেজন্য এটি ±20% দেবে। এখন এই প্রথম দুটো বেসিক্যালি ভ্যালুকে বোঝাবে, and third one will be applicable for the multiplier. এখন মনে মনে তুই রিডলটা ভাব যে B.R. Roy lives in Great Britain, has a very good wife and a good son and a daughter. তাহলে এটা করলে কত হবে? গ্রিন 6 নম্বর কালার, দ্যাটস ওয়াই ভ্যালু হচ্ছে 5, ব্রাউন 2 নম্বর কালার, দ্যাটস ওয়াই ভ্যালু হচ্ছে 1, ব্লু 7 নম্বর কালার যার জন্য ভ্যালু হচ্ছে 6, আর মাল্টিপ্লায়ার হবে 10⁶। ক্লিয়ার? And this will be the value of that certain resistance. So option C will be correct. Clear? Next question, 1 অ্যাপকুলাম। এই 1 অ্যাপকুলাম নিয়ে যে ডেটাগুলো দেওয়া হয়েছে এই প্রত্যেকটা ডেটা তোকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এবং তোকে এটা জানতেই হবে যেটা এখানে ডেটা যে কটা দেওয়া আছে সেই সবকটাই সত্যি।
1 অ্যাপ কুলম্ব বেসিক্যালি 10 কুলম্বের সাথে সমান এবং মনে রাখবি এটি একটি আধানের তড়িৎচুম্বকীয় একক। ক্লিয়ার? এবং তোরা যদি একদম বেসিক লেভেল থেকে পড়ে আসিস তাহলে তোরা জানবি 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইএসি। এখন আমরা কি জানি যে 1 অ্যাপ কুলম্ব = 10 কুলম্ব, তাহলে 10 কুলম্ব মানে কত হবে 3 × 10⁻10 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এখন ভালো করে ভাব 10 কুলম্ব মানে 1 অ্যাপ কুলম্ব, তাহলে 1 অ্যাপ কুলম্ব = 3 × 10⁻10 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এবং এটি যেহেতু সবকটি সংস্থাকে বা সবকটি অপশনকে মান্য দিচ্ছে তাই অপশন ডি উইল বি দা কারেক্ট ওয়ান। ক্লিয়ার? দ্য লাস্ট কোশ্চেন যেটা এমসিকিউ থেকে ছিল এবং সেটা অত্যন্ত ভালো কোশ্চেন। আমরা জানি মোবিলিটি ইজ নাথিং বাট ড্রিফট ভেলোসিটি বাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বেসিক্যালি মোবিলিটি ইজ নাথিং বাট দ্য ড্রিফট ভেলোসিটি when the electric field has the unit value। এখন দেখ ড্রিফট ভেলোসিটি আমাকে বলে দিয়েছে যেটার মান হচ্ছে 5 × 10⁴ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান বলে দিয়েছে 2। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে দিস উইল বি 2.5 × 10⁴। ক্লিয়ার? ইউনিট হবে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই নিউটন পার কুলম্ব। তাহলে যদি এটাকে ক্যালকুলেট করা হয় এটা হবে 2.5 × 10⁴ মিটার কুলম্ব পার নিউটন সেকেন্ড। Clear? And this will be the value and the option will be B. Clear? Numerical type question, first question that is 11 দাগের question। তোকে বলে দিয়েছে যে একটা 2.1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি তড়িৎ আধান সম্পন্ন একটি জলবিন্দু তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্যাবস্থায় ঝুলছে। তার মানে তোকে যেটা বলেছে that is a water droplet of radius 2.1 centimeter is able to float in air freely। তার মানে বোঝ যদি আমরা সবার ফার্স্টে এই ওয়াটার ড্রপলেট বা জলের এই অণুটির ভর বের করতে চাই তাহলে আমরা ভর কি করে বের করব? না দেখ তোকে রেডিয়াস বলেছে, আমরা সব সময় মিটারে ক্যালকুলেট করব। সো দিস উইল বি 2.1 ডিভাইডেড বাই 100 মিটার। তাহলে যদি আমি এর ভর বের করতে চাই তাহলে ভর বের করতে গেলে কি করব? তাহলে আমি সবার ফার্স্টে বের করব জলের অণুর ভর, দ্যাট ইজ নাথিং বাট mass of that water molecule, যেটা কিনা হবে আয়তন ইনটু ঘনত্ব। এখন আয়তন কথার মানে কি? আয়তন কথার মানে হচ্ছে 4/3 পাই ইনটু r কিউব এবং ঘনত্ব মানে রো। এখন আমি যদি যেহেতু ওয়াটার ড্রপলেট একটা স্ফেরিক্যাল ইন নেচার তাহলে আমি কত বসাবো? 4/3 পাই কথার মানে হচ্ছে 22/7 আর কথার মানে কত? আর কথার মানে হচ্ছে 2.1 ডিভাইডেড বাই 100 এই পুরোটার কিউব ইনটু রো মানে কত হবে? 1000। এখন এই পুরো ডেটাটাকে তুই ক্যালকুলেট কর, তাহলে এটা কত হবে বল? 4/3 ইনটু 22/7 ইনটু এটাকে আমি যদি লিখি দিস উইল বি 21 ইনটু 21 ইনটু 21 ইনটু 1 2 3 আর নিচে কত হবে? দেখ একটা করে জিরো নিয়ে নিয়েছি তাহলে নিচে হয়ে যাবে এই ভ্যালুটা। ক্লিয়ার? এখন দেখ আমি এই পুরো ক্যালকুলেশনটা যতটা পারি ছোট করে নিই। দিস উইল বি 1 2 3 1 2 3 তিনটে এলিমিনেট হয়ে গেল। একটা কাজ কর 7 দিয়ে এটাকে এলিমিনেট কর 3 হবে এন্ড 3 দিয়ে এটাকে কেটে দে, তাহলে আমার কাছে টোটাল যত থাকলো সেই মাসটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে দেখ। This is nothing but 4 into 22 into 21 into 21 divided by 1 0 0 0 0 0 0. So this is nothing but 0.0388808 at a clear? So this is the mass or the vol of that জলের molecule. Clear? এখন এই ভরের যে কোনো একটি বস্তু নিচের দিকে একটি ওজন অনুভব করবে, তাহলে জলের অণুর ওজন
হবে mass into g, that is weight of the object can be defined as mass into gravitational acceleration। তাহলে এই পুরো ভ্যালুটাকে আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 0.38808 নিউটন, কারণ একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে একবার পয়েন্টটা শিফট করবে। এখন এই ওয়েটটা দেখ নিচের দিকে কাজ করছে, তাহলে নিচের দিকে কাজ করা এই ওয়েটটাকে আটকাচ্ছে কে? এই ওয়েটটাকে আটকাচ্ছে দ্যাট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড যেটা কিনা আমি চালিয়েছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত ছিল? ইলেকট্রিক ফিল্ড আমাকে বলে দিয়েছে 3 ভোল্ট পার মিটার। আমি ধরে দিচ্ছি জলের অণুর আধান বা চার্জ কিউ। তাহলে আমরা কত জানি? যদি একটা কিউ আধানের সাবস্ট্যান্স থাকে তাহলে তার উপর যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র ই বল দেবে সেটা হবে কিউ ইনটু ই, এবং কিউ ইনটু ই কি হবে? এই ওয়েটের সাথে ইকুয়াল হয়ে যাবে। কিউ মানে আমি জানি না, কিন্তু তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হচ্ছে 3 এবং ওয়েটটা কত? 0.38808। তাহলে এখান থেকে তুই যদি কিউ এর ভ্যালু বের করিস তাহলে এটা কত হয়ে যাবে? 0.38808 ডিভাইড বাই 3। তাহলে এর ভ্যালুটা বের কর। ভ্যালুটা বের করলে কত হবে? 0.1, এখান থেকে হবে 2, 28 মানে 9, 10 মানে 3, 18 মানে again 6। তাহলে এত কুলম্ব হবে উক্ত বস্তুটির আধান। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো একটি তারের রোধ আর, এখন রোধাঙ্ক রো, তারটিকে টেনে যদি আমরা দ্বিগুণ করি তাহলে তারটির বর্তমান রোধ এবং রোধাঙ্ক কত হবে? দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো যে কোনো একটি তারের রোধ পরিবর্তনশীল, কিন্তু তাপমাত্রা না পরিবর্তন করলে রোধাঙ্ক কখনোই পরিবর্তন হয় না। তার মানে আমি বলতে পারি রোধাঙ্ক বা রেজিস্টিভিটি অপরিবর্তনশীল যদি তাপমাত্রা ও উপাদান পরিবর্তন না করা হয়। ক্লিয়ার? এখন কোন একটা তারকে টানলে আমরা ধরে নেব যে তারটার মধ্যে কোনরূপ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না বা তারের উপাদান কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না, তাহলে রোধাঙ্ক কোনোভাবেই পরিবর্তন হবে না। তাহলে প্রাথমিক রোধাঙ্ক যদি রো হয়, অন্তিম রোধাঙ্ক বা ফাইনাল রেজিস্টিভিটিও রো হবে। তাহলে আমরা বলতেই পারি অন্তিম রোধাঙ্ক রো হবে। এখন চলে আয় রেজিস্ট্যান্সের কনসেপ্টে। ধরে নে তারটির প্রাথমিক দৈর্ঘ্য L ও প্রাথমিক ক্ষেত্রফল A। তাহলে আমরা একটা জিনিস বলতেই পারি, আয়তন কি হবে? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। এবং মনে রাখবি কোন তারের আয়তন কখনোই পরিবর্তন করা যায় না, কারণ আমরা স্থিতিস্থাপক বস্তু নিয়ে কাজ করছি। তাহলে এখন প্রাথমিক ক্ষেত্রে রোধ কত হবে? R equal to rho into L by A। মেক সেন্স? এখন দেখ আমি কি করেছি, তারটির দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে তারের অন্তিম দৈর্ঘ্য কত? না ধরে নে L ড্যাশ। L ড্যাশ মানে কত? 2L, কারণ প্রাথমিকের দ্বিগুণ। তাহলে তারের যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে ক্ষেত্রফলেও পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিচ্ছি তারের অন্তিম ক্ষেত্রফল যা আমরা জানি না সেটাকে আমরা A ড্যাশ লিখে দিলাম। এখন আমি পূর্বেই বললাম যে আমরা যে সমস্ত বস্তু নিয়ে কাজ করব তা কিন্তু তার আয়তন পরিবর্তন করবে না, অর্থাৎ প্রাথমিক যে আয়তন থাকবে অন্তিম আয়তনও সমান থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি প্রাথমিক আয়তন সমান সমান অন্তিম আয়তন। এখন প্রাথমিক আয়তন কত? L ইনটু A। অন্তিম আয়তন কত? L ড্যাশ ইনটু A ড্যাশ। এখন প্রাথমিক দৈর্ঘ্য যদি L হয় এবং প্রাথমিক ক্ষেত্রফল যদি A হয় তাহলে অন্তিম দৈর্ঘ্য কিন্তু 2L এবং অন্তিম ক্ষেত্রফল কিন্তু A ড্যাশ। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে A ড্যাশ এর ভ্যালু হবে A/2। ক্লিয়ার? তাহলে আমরা অন্তিম ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন তাহলে অন্তিম রোধ কত বা ফাইনাল রেজিস্ট্যান্স, that is R dash can be given as rho into L dash by A dash।
তাহলে রো মানে রো, এল ড্যাশ মানে কত, এল ড্যাশ মানে 2l, আর এ ড্যাশ মানে কত, a/2। তাহলে এবার দেখ এই গোটা ক্যালকুলেশনটাকে আমি একটু ট্যাকটিক্যালি করছি। দ্যাট ইজ আমি লিখছি 4 ইনটু রো ইনটু l/a। ভালো করে ভাব, রো ইনটু l/a মানে আমাদের কাছে ছিল রেজিস্ট্যান্স r, তাহলে আমি এটাকে বলতে পারি 4r। তাহলে অন্তিম রেজিস্ট্যান্স, দ্যাট ইজ দ্য ফাইনাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, ইফ ইট ইজ স্ট্রেচড বাই টুয়াইস, then it will be r dash equal to 4 into initial resistance, that is 4 times of initial resistance. Clear? But আমি আবারো বলছি, রোধাঙ্ক বা resistivity will not be changed if the temperature remains same. ওয়েল, কোশ্চেন 13 এ একটা ডেটা ছোট্ট ভুল ছিল। লাস্টেরটা আমি বলেছিলাম যে কোন তাপমাত্রায় রোধ হবে বলে আমি একটা ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিয়েছিলাম, বাট কোশ্চেনটা পড়লে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওটা আমি কিন্তু কোন তাপমাত্রা জিজ্ঞেস করেছি। যারা যেভাবেই করেছিস আমি নাম্বার দিয়েছি, কিন্তু একটু কেয়ারফুল থাকিস যে ওটা আমি কোন তাপমাত্রা বলেছি, কোন উষ্ণতা বা টেম্পারেচারটা জানতে চেয়েছিলাম। ওয়েল, আমরা জানি উষ্ণতার সাথে রোধের একটা সম্পর্ক আছে, এন্ড সেই সম্পর্কটার উপর আমরা জানি RT = R0 * 1 + α-T। আমরা এই ইকুয়েশনটা লিখেছিলাম। এখন খুব ভালোভাবে দেখ, আমাকে দুটো ডেটা দেওয়া হয়েছে। একটা বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ বলেছে 53.125, দ্যাট ইজ আমি যদি R of 50 বের করি সেটা কত বলেছে, দ্যাট ইজ বলেছে 53.125। আর R0 আমি জানি না, কিন্তু t মানে কত, t মানে obviously 50। তাহলে আমি ইকুয়েশন 1 থেকে যেটা পাবো, দ্যাট ইজ 53.125, দ্যাট উইল বি R0 into 1 plus alpha into 50। সো দিস ইজ ইকুয়েশন 1। নেক্সট আমাদের বলেছে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ 55.0। তাহলে আমি যদি সেকেন্ড ইকুয়েশন ধরি, দ্যাট ইজ R80, দ্যাট উইল বি 55.0, and t কত, t মানে 80। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, আমরা এই ইকুয়েশন থেকে পাবো 55.000, that will be R0 into 1 plus alpha into 80, and this is equation 2। এখন আমরা কি করব, এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটাকে জাস্ট ডিভাইড করে দেব। তাহলে ডিভাইড করে দিলে আমাদের কাছে কি থাকবে, দেখ, this will be 53.125 divided by 55.000, this will be R0 into 1 plus 50 alpha, this will be R0 into 1 plus 80 alpha। ক্লিয়ার? তাহলে R0 কে এলিমিনেট করে দে। এবার আমরা যেটা করব সেটা ক্রস মাল্টিপ্লাই করে দেব। যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেই তাহলে কত হবে, this will be 53.125 within bracket 1 plus 80 alpha, আর এই দিকে হবে 55 within bracket 1 plus 50 alpha। এবার যদি তুই ক্যালকুলেট করিস তাহলে এটা কত হবে, this will be 53.125 plus 53.125 কে 80 দিয়ে মাল্টিপ্লাই কর, দেখ কত হয়, this will be 4250, this will be 4250 alpha। আর এদিকে কত থাকবে, এদিকে থাকবে 55 plus 2750 alpha। এখন দেখ, তুই এক কাজ কর, তুই আলফার ভ্যালু বের করতে চাইছিস, তাহলে এক কাজ কর, this will be 4250 alpha minus 2750 alpha, this will be 1.875, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন তুই যদি এই পাশেরটা সাবট্রাক্ট করিস বা বিয়োগ করিস তাহলে তোর কাছে যে ভ্যালুটা থাকবে, that will be 1500 alpha equal to 1.875। তাহলে তুই এখান থেকে আলফার ভ্যালু বের কর, তাহলে আলফার ভ্যালু হবে 0.00125 পার ডিগ্রি সেলসিয়াস, আর এটাই হবে আলফা অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্ক। ক্লিয়ার? তুই আলফার ভ্যালু যেই পেয়ে গেছিস, তুই এখান থেকে R0 এর ভ্যালুটা বের করার চেষ্টা কর। চলে যা একদম এই ইকুয়েশনে বসিয়ে দে, তাহলে এটা কত হবে, R0 কত, R0 এর ভ্যালু বার করতে গেলে আমরা 53.125, that will be R0 into 1 plus 50 alpha। এখন আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু যেটা আছে সেটা বসিয়ে দে,
So this will be 1 plus 50 into 0.00125 তাহলে এবার তুই ক্যালকুলেশনটা করে ফেল দেখ কত হয় so this will be r0 into 1 plus এই পুরোটাকে ক্যালকুলেট করলে এই পুরোটা হয়ে যাবে হচ্ছে 0.0625 ক্লিয়ার তাহলে হিসাবটা কত হচ্ছে দেখ 53.125 that will be r0 into 1.0625 ক্লিয়ার তাহলে এখান থেকে তুই যদি r0 এর ভ্যালু বের করিস তাহলে r0 মানে কত হবে r0 will be 53.125 divided by 1.0625 এখন তুমি এইটার ভ্যালু যদি ক্যালকুলেট করিস তাহলে কত হয় দেখ so this will be 53.125 divided by 1.0625 তাহলে এটা করলে কত হবে this will be the value of 50 ohm তাহলে রোধ এর আক্ষরিক মান কত 50 ohm এবার বলেছে কোন তাপমাত্রায় at which temperature the resistance will be 62.5 তাহলে আমি ধরি ক্যাপিটাল T তাপমাত্রায় রোধ হবে 62.5 so আমি এটা লিখতে পারি 62.5 equal to r0 into 1 plus alpha into capital T তাহলে this will be 62.5 r0 এর ভ্যালু হচ্ছে 50 into 1 plus alpha এর ভ্যালু কত alpha এর ভ্যালু হবে 0.00125 আর T মানে ক্যাপিটাল T রাইট তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে এটা কত হবে 62.5 divided by 50 যার ভ্যালু হয়ে যাবে 1.25 this will be 1 plus 0.00125 into T তাহলে এখান থেকে তুই যদি T এর ভ্যালু বের করিস তাহলে এটা কত হয়ে যাবে 0.25 কারণ এটা এদিকে আসলে সাবট্রাক্ট হয়ে যাবে ডিভাইডেড বাই 0.00125 যদি এই পুরো ক্যালকুলেশন করিস তাহলে এটা হয়ে যাবে 200 ডিগ্রি সেলসিয়াস তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই পুরো ঘটনাটা ঘটবে ক্লিয়ার So question number 14 and trust me it was the toughest one 0.1 কুলম্ব আধানের একটি 1 গ্রাম ভরের বস্তুকে 5 কুলম্ব আধান থেকে 100 মিটার দূরে থেকে ছুঁড়ে দেওয়া হলো এখন ছুঁড়ে দিলে 1 গ্রাম ভরের বস্তুটি 5 কুলম্ব আধানের থেকে 10 মিটার দূরত্বে এসে থামে বা সর্বনিম্ন দূরত্ব হয় 10 মিটার তাহলে প্রক্ষেপ বেগ কত তার মানে বোঝ যদি একটা 5 কুলম্ব চার্জ থেকে থাকে এই 5 কুলম্ব চার্জ থেকে একটা 0.1 কুলম্ব আধানের ইন্টারনাল ডিসটেন্স ছিল ইনিশিয়ালি 100 মিটার তা এবং পরবর্তীকালে এটাকে ছুঁড়ে দিতে ধরে রে v বেগে ছুঁড়ে দিয়েছি ছুঁড়ে দিতে ন্যূনতম দূরত্ব কত হয় একটা সার্টেন মোমেন্টে ন্যূনতম দূরত্ব হয়ে যায় 10 মিটার তাহলে সবার ফার্স্টে বোঝ এই দুটো কাজের ক্ষেত্রে উহাদের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির একটা পরিবর্তন হয়েছে তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত আগে সেটা বের কর তাহলে প্রাথমিক স্থিতিশক্তি কত ছিল সেটা বের কর প্রাথমিক স্থিতিশক্তি ছিল 1 by 4 pi epsilon naught into একটা ছিল 5 একটা ছিল 0.1 ইন্টারনাল ডিসটেন্স ছিল 100 তাহলে এত জুল ছিল প্রাথমিক স্থিতিশক্তি এখন অন্তিম স্থিতিশক্তি কত অন্তিম স্থিতিশক্তি বা আলটিমেট পোটেনশিয়াল এনার্জি কত হয়েছে না 1 by 4 pi epsilon naught into একটা 5 একটা 0.1 ইন্টারনাল ডিসটেন্স হচ্ছে 10 so this is the ultimate potential energy এখন এইখানে পোটেনশিয়াল এনার্জির একটা চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে কারণ আমি এই বস্তুটাকে ছুঁড়ে দিয়েছি কত বেগে v বেগে এখন যদি আমি v বেগে ছুঁড়ি তাহলে একটা কাইনেটিক এনার্জি সেটা অ্যাচিভ করে তাহলে দা কাইনেটিক এনার্জি অ্যাচিভড বাই ইট মানে v বেগে ছোড়ায় 1 গ্রাম ভরের বস্তুর গতিশক্তি হয় কত গতিশক্তি হয় হাফ m v স্কয়ার এখন হাফ মানে তো হাফ m মানে কত m মানে 1 গ্রাম আছে গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব ইনটু v স্কয়ার তাহলে এত
কাইনেটিক এনার্জি হবে, যে কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি কি করবে না অবজেক্টটাকে এখান থেকে টেনে এই অবধি নিয়ে আসবে। তার মানে আমি যদি বলি এই দুটো পয়েন্ট অর্থাৎ ইনিশিয়ালি ছিল এ তে, ফাইনালি এসেছে বি তে, এই এ এবং বি পয়েন্টের মধ্যে যে পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, সেই পটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটাই এই কাইনেটিক এনার্জিটা প্রোভাইড করেছে। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্ক শেষ। সো বেসিক্যালি অঙ্কটা হবে কি করে, অঙ্কটা হবে হাফ into 1/1000 into v square, এটা মানে কত হবে 1/4 pi epsilon naught into 5 into 0.1 divided by 10 minus 1/4 pi epsilon naught into 5 into 0.1 divided by 100, কারণ দুটো পয়েন্টে পটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স সেটাই কাইনেটিক এনার্জি প্রোভাইড করছে। তাহলে তুই দেখ এখান থেকে কত পাচ্ছিস, হাফ into 1/1000 into v square, আর এখান থেকে 1/4 pi epsilon naught into 5 into 0.1, এটা যদি কমন নিয়ে নিস তাহলে উইদিন ব্র্যাকেট করে থাকছে 1/10 minus 1/100, তাহলে তুই এই পুরো পার্টটা ক্যালকুলেট কর। দিস উইল বি হাফ into 1/1000 into v square, এটা করলে কত হবে 9 into 10 to the power 9, এখান থেকে আসবে এটা 5, এটা আসবে 0.1, আর এই পুরো পার্টটাকে যদি ক্যালকুলেট করিস তাহলে নিচে হয়ে যাবে 100, উপরে হয়ে যাবে 100 minus 10। ক্লিয়ার? এবার একটু সতর্কভাবে ক্যালকুলেট কর, v স্কয়ার এর ভ্যালু বের কর। যদি এই তিনটে জিরো এই দিকে ওঠে তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 12, একটা 2 থাকবে, এখানে একটা 9 আছে, এখান থেকে থাকছে হচ্ছে একটা 5, এখানে থাকছে 0.1, এখান থেকে তুমি পাচ্ছিস হচ্ছে 90 ডিভাইডেড বাই 100। এবার একটা খুব সতর্কভাবে হিসাব কর, একটা কাজ কর, এখান থেকে একটা 0 কে এলিমিনেট করে দে, তাহলে 10 টু দি পাওয়ার 11 হয়ে যাবে। এই 5 আর এই 2 কে মাল্টিপ্লাই কর, 5 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে 10, তাহলে দিস উইল বি 10 টু দি পাওয়ার 12। এখান থেকে একটা 9 পাচ্ছিস, এখান থেকে একটা 9 পাচ্ছিস, সো বেসিক্যালি দিস আর দ্য 9 স্কয়ার, আর এই জিরোটাকে এইটা দিয়ে এলিমিনেট করে দে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 0.1। ক্লিয়ার? সো দিস ইজ ইওর আলটিমেট ক্যালকুলেশন। সো যদি আমরা v এর ভ্যালু বের করতে চাই তাহলে v এর ভ্যালু কত হবে, দিস উইল বি 9, এখান থেকে হবে 10 টু দি পাওয়ার 6, আর উইদিন ব্র্যাকেট পড়ে থাকবে 0.1। সো যদি ক্যালকুলেট করিস তাহলে আলটিমেটলি যদি এই পুরো ভ্যালুটাকে ক্যালকুলেট করা হয় তাহলে এই ভ্যালুটা আসবে 2846049.8 মিটার পার সেকেন্ড। সো এই বেগে বস্তুটিকে 5 কুলম্ব আধানের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল, তাহলে তার ন্যূনতম দূরত্ব 100 মিটার থেকে কমে হবে 10 মিটার। ক্লিয়ার? নাম্বার 15, এন্ড একাধিকবার এই অঙ্কটা করানো হয়েছে। আমি জানি না কেন এটা পারিসনি বা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কতটা জানিস। যদি পার্শিয়াল ডেরিভেটিভ না জানিস তাহলে অঙ্কের ক্ষেত্রে সেটা বিশাল বড় প্রবলেম। তোকে v মানে বলে দিয়েছে কিছু ভ্যালু, দ্যাট ইজ -5x2y -2z কিউব প্লাস 2y স্কয়ার। তোকে বের করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কোন বিন্দুতে, না E বের করতে বলেছে 1 2 1 বিন্দুতে। ক্লিয়ার? তাহলে তোকে কি করতে হবে না, এটা করবার জন্য সবার ফার্স্টে আমাদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ইউজ করতে হবে। আমরা কি জানি, Ex minus of dv dx I cap, Ey minus of dv dy j cap, আর Ez minus of dv dz k cap। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে স্টেপকে চটপট করে ফেলবো। সো Ex বের করতে গেলে আমরা কি করব, Ex বের করতে গেলে আমরা কি করব, মাইনাস অফ dv dx করব। এখন মাইনাস অফ dv dx মানে আমরা v কসার মানে জানি -5x2y -2z3 +2y স্কয়ার। তাহলে যদি এটা করিস তাহলে কোথায় x আছে, শুধুমাত্র এই টার্মে x আছে, তাহলে yz এই ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে কাজ করবে, আর এটাকে যদি করিস তাহলে এটা হয়ে যাবে +10xy। ক্লিয়ার? তাহলে আমরা ex এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি আমরা ey এর ভ্যালু বের করতে যাই তাহলে কি করব, মাইনাস অফ dv dy করব। তাহলে মাইনাস অফ dv dy করলে কি হবে, এই পুরোটাকে ডেরিভেটিভ করব। সো দিস উইল বি মাইনাস অফ dv dy, আর v এর ভ্যালু বসিয়ে দে -5x2y -2z3
প্লাস 2y স্কয়ার। তাহলে এটা করলে কত হবে, y নিয়ে যখন ডেরিভেটিভ করব তখন x আর z কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে হবে 5x স্কয়ার আর এখান থেকে হবে 4y, মাঝখানে থাকবে মাইনাস কারণ বাইরে মাইনাস আছে। ক্লিয়ার? সো দিস উইল বি j cap। And the last part যেটা আমরা কি করব, Ez বের করব। Ez বের করতে গেলে আমরা কি করব, মাইনাস অফ dv dz করব, যে ক্ষেত্রে আমরা d of dz নরমাল লিখব, v এর ভ্যালু লিখব -5x স্কয়ার y 2z কিউব 2y স্কয়ার। তাহলে যখন z দিয়ে ডেরিভেটিভ করব তখন x আর y কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, তাহলে এইটা আর এইটা 0 হয়ে যাবে and this will be 6z স্কয়ার। ক্লিয়ার? will be k cap। এখন তার মানে আমরা যে তড়িৎ ক্ষেত্র বের করলাম সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু যদি আমরা নরমালি লিখতে চাই তাহলে সেটা হয়ে যাবে 10 of xy I cap plus 5 of x square minus 4y j cap plus 6 of z square k cap। এখন 1 to 1 মানে হচ্ছে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2 আর z এর ভ্যালু 1। যদি এটা বসিয়ে দিই এটা হয়ে যাবে 10 into 1 into 2 I cap, এর ভ্যালু হয়ে যাবে 5 into 1 square minus 4 into 2 j cap plus 6 into 1 square k cap। তাহলে এখান থেকে কত হবে, 20 I cap minus 3 j cap plus 6 k cap। সো এটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু। এখন যদি এর অ্যাবসলিউট মান বা পরম ভ্যালু বের করতে হয় তাহলে আমরা কি করব, জাস্ট মডুলাস ভ্যালু বের করে দেব, দ্যাট ইজ mod of E will be root over of 20 square plus minus of 3 square plus 6 square, that is Newton per coulomb। তাহলে এর ভ্যালু কত হবে, root over of 400 plus 9 plus 36, so this will be nothing but 445 under root Newton per coulomb। Clear? So end of the day, this is the solution of the second examination which has been conducted on electric potential and Ohm's law. Stay home, stay safe.